হুম। এই ঘটনার পরে আমি 2008 সালে আমি লন্ডনে আমি একটা ইনস্টিটিউশনে পড়তে গেছি, বাংলাদেশ সরকারের এবং ব্রিটিশ সরকারের একটা যৌথ ভিত্তি। তো ওখানে যাওয়ার পরে আমাদের একটা মিডল ইস্ট কনফারেন্স চলছিল, রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজে মিডল ইস্ট কনফারেন্স। এটা সম্ভবত সামওয়্যার অ্যারাউন্ড নভেম্বর ডিসেম্বরের দিকে। এবং এই মিডল ইস্ট কনফারেন্সে আমরা, এটা 5 সপ্তাহের কনফারেন্স হয় সাধারণত, মিডল ইস্ট প্যাকেজটা আমাদের 5 সপ্তাহ। এবং তখন অ্যাকচুয়ালি ইসরায়েলটা ইনসিস্ট করছিল 2008 সালে হুম। যে আমরা ইরানকে আবার অ্যাটাক করব, সেই প্ল্যান করি। কিন্তু ব্রিটিশরা এটা রাজি হচ্ছিল না। তখন ব্রিটেন বলল যে ঠিক আছে, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্ককে দিয়ে পুরো ব্যাপারটা রিসার্চ করাবো এবং তারা কি রিকমেন্ডেশন দেয় সেটার উপর আমরা কাজ করব। তো হুম। আমরা ছিলাম দোতলায়, যেখানে আমাদের রিসার্চ টিম কাজ করছে, আর নিচের তলায় ছিল চ্যাটাম হাউসের গ্রুপ। এবং আমরা দুইজনই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করলাম করে, কিন্তু দুইজনেরই রিকমেন্ডেশন দ্যাট ইরানকে মিলিটারিলি কোনো মিলিটারি অ্যাকশন নেওয়া যাবে না, বিকজ ইরান ইজ নট উইনেবল। এটা হলো তখনকার কনক্লুশন, যার ফলে কিন্তু আমেরিকা ওই অ্যাটাকটা তখন করে নাই, 2008 সালে করে নাই। তো এখন দেখেন আপনি, এই যে ইরানের উপরে আক্রমণের যে আকাঙ্ক্ষা, এটা কিন্তু শুরু হয়েছে তারও আগে, 1993-94-তে। আমি আরেকবার 1 বছরের একটা ট্রেনিং এ গেছি আমেরিকাতে। তখন তারা প্ল্যান করেছে কিভাবে ইরান অ্যাটাক করা হয়, এবং ওই অ্যাটাকের একটা অংশ ছিলাম আমি। আমাকে ইরানিয়ান ফোর্স কমান্ডার বানানো হলো এবং আমাকে বলা হলো, বন্দর আব্বাসকে তুমি কিভাবে ডিফেন্ড করবা, তুমি একটা প্ল্যান দাও, আমরা এখানে আমরা মেরিন কোড দিয়ে আমরা অ্যাটাক করব। কিন্তু তারা সেই অ্যাটাক কিন্তু যখন নাকি এটা প্ল্যানটা যখন এক্সিকিউট করতে গেছে, তখন কিন্তু তারা এটা সাকসেসফুল হয় নাই। তার মানে এই ব্যাপারটা ছিল আমার জন্য একটা সারপ্রাইজ, কারণ আমি তার আগে 1988 সালে যখন পড়তে গেলাম, তখন কিন্তু আমি রাশিয়ান ট্যাকটিক্স পড়ছি ওই দেশে গিয়ে। শেষ করে এখন দিন। আমি জি। 93 সালে আমি পড়লাম ইরানিয়ান ট্যাকটিক্স এবং হুম। নর্থ কোরিয়ান ট্যাকটিক্স পড়তেছি আমরা। অর্থাৎ আমেরিকানদের যে এই আকাঙ্ক্ষা ইরানকে নেওয়ার, এটা কিন্তু 79 সালের যখন রেজা শাহ পাহলেভিকে বের করে দিয়েছে, তারপর থেকেই কিন্তু তারা এই প্ল্যানটা করছে। হুম। এবং ইসরায়েল 3টা প্রেসিডেন্ট, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং হচ্ছে আপনার বাইডেন, তিনজনই কিন্তু নেতানিয়াহুকে বলছে, ইউ হ্যাভ নেভার এভার ইভেন ট্রাই টু অ্যাটাক ইরান। বাট এই প্রেসিডেন্ট কিন্তু তার কিন্তু সেই ওই যে আছে না, আফিমটা খেয়ে ফেলছে। ওই যে বলে না যে আপনার কি বলে, কন্দম ফল, বিবি হাওয়া, শয়তান বারবার ওই যে প্ররোচনা কি করার জন্য নিষিদ্ধ এই নিষিদ্ধ ফল, নিষিদ্ধ ফল আর কি। নিষিদ্ধ ফলটা কিন্তু ট্রাম্প খেয়ে ফেলছে। এখন ট্রাম্প কেন খাইলো? ট্রাম্প একটা প্রেসিডেন্ট যার কিন্তু কোনো এথিক্যাল স্ট্যান্ডার্ড নাই। তার হলো টপ প্রায়োরিটি হলো পার্সোনাল প্রফিটিয়ারিং, সেকেন্ড হলো গ্লোরিফাইং হিমসেলফ, থার্ড হলো বিকামিং ফেমাস। এবং সে মনে করে সে আমেরিকার প্রেসিডেন্ট মানে কি, হি ইজ দ্য কিং অফ দি ওয়ার্ল্ড। আপনি তার ভাষা দেখবেন, ও উই উইল টেক ইরান, উই উইল টেক কিউবা, মনে হয় যেন এটা তার পিতার সম্পত্তি, সে যাকে খুশি তখন সে নিয়ে যেতে পারে। কয়েকদিন আগে কিন্তু ভেনেজুয়েলা থেকে যখন মদুরোকে তুলে আনলো, তারপর বললো কি, কিউবা তো এতদিন ভেনেজুয়েলা তেলের উপরে ছিল, ওদের তো তেল টেল নেই, না উই উইল টেক ওভার ইন সাম ফর্ম, উইল টেক ওভার কিউবা। তো রাশিয়ানরা যখন তেল দেওয়া শুরু করছে, তখন কিন্তু ট্রাম্প একটু মানে চেষ্টা করছে মুভমেন্ট করার। ট্রাম্পকে রাশিয়া বলছে, যদি তুমি ইন্টারাপ্ট করো আমার তেল দেওয়া এই কিউবাতে, আই উইল বম্ব এভরি প্লেস অফ ইউএস বেসেস এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে কিন্তু ট্রাম্প সরে আসছে, সে আর কিছু বলতেছে না। সো ব্যাপারটা হচ্ছে কি, যে ইরানকে আপনি যতই ভয় দেখান না কেন, 33 দিন তারা কিন্তু অ্যাট দ্য টপ অফ দ্য গিয়ার, মানে ইউএস এবং ইসরায়েলি যে মিলিটারি পাওয়ারের অ্যাট দ্য বেস্ট পসিবল স্টেজে কিন্তু তারা সার্ভাইভ করছে। এবং তারা কি টেকনিক অ্যাডপ্ট করেছে? তারা অ্যাডপ্ট করেছে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি রিলিজিং দেয়ার ফায়ার পাওয়ার, ইউজিং দেয়ার ক্যাপাবিলিটি। তারা ফার্স্ট জেনারেশন মিসাইল এবং রকেট ইউজ করছে, করে তাদের হাই এক্সপেন্সিভ যে ইন্টারসেপ্টর ওগুলিকে খরচ করাইছে। এখন দে আর অল ডিপ্লিটেড। নাও ইরান হ্যাজ কাম আউট উইথ এ বেটার টেকনোলজি, উইথ মাচ হায়ার ফায়ার পাওয়ার, এবং তারা কিন্তু দে আর ক্যাপেবল অফ ডিস্ট্রয়িং এভরিথিং অ্যারাউন্ড। কিন্তু তারপরেও তারা এই কাজটা কিন্তু আমি বলবো খুব জেনে শুনে করছে, বিকজ দে হ্যাভ এ বর্ডার লাইন দে ডোন্ট ওয়ান্ট টু ক্রস। এবং সারা ওয়ার্ল্ড কিন্তু তাদের ইরানের পক্ষে,
যদি তাই না হয়, দেখেন এই যুদ্ধে ইরানের যে অ্যাচিভমেন্ট, আমি কয়েকটা খুব স্ট্রাইকিং অ্যাচিভমেন্ট, তারা হলো দে হ্যাভ আইসোলেটেড ইউএসএ, হি হ্যাজ সেপারেটেড ইউএসএ ফ্রম ন্যাটো। এখন কিন্তু দেয়ার ইজ এ সিরিয়াস মিসট্রাস্ট, মানে ন্যাটো এবং তাদের মধ্যে একটা দারুণ মিসট্রাস্ট। আচ্ছা, তারপরে এখন ন্যাটো কেন এদের সাথে আসলো না? বিকজ ন্যাটো এর আগে যতবারই যুদ্ধ হয়েছে ইউএস কিন্তু কেসটা প্রেজেন্ট করেছে ন্যাটোর কাছে। ন্যাটো আসেনি, তারপরে এখন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের পরে সরি আমাদের প্রাইম মিনিস্টার তো একটা সিদ্ধান্ত নিল যে কয়েকটি দেশ মিলে তারা একটা ইয়ে করছে এটা নিয়ে। কি তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না? আপনি লিখে রাখেন। করবে না, তারা তো করবে না, তারা এটাকে করবে না। এবং আমি বলি আপনি ইতালি, স্পেন, তারা তো স্পষ্টভাবে বলে দিছে, ফ্রান্স, তারা স্পষ্টভাবে বলে দিছে দে উইল নট ডু ইট, বিকজ তারা জানে যে ইট ইজ আ ফলস কেস এবং এখানে শুধুমাত্র পার্সোনাল বেনিফিট। তাই যদি না হতো তাহলে যে নেগোশিয়েটিং টিমটা ছিল, এই টিমের মধ্যে কোনো এক্সপার্ট আসতো? নেগোশিয়েটিং টিমের মধ্যে আসছে দুই ব্যবসায়ী, একটা হলো তার জামাই যে আসছে ঘুষ নিতে, আর একটা হলো তার সে হলো কি বলে আপনার ওই যে হোয়াট ইজ হিজ নেম, যাই হোক, মানে প্যাট কি জানি আর কি, হ্যাঁ, ডেভিড উইটকফ। হ্যাঁ, উইটকফ ছিল, সে হলো রিয়েল এস্টেট বিজনেসম্যান। এরা আসছে হলো ডিল করতে। দে আর অল বেবিজ। যেখানে ইউএস এর মিডল ইস্ট ডিল করতো একসময় কিসিঞ্জার, ব্রেজনস্কি, ঠিক আছে না, জর্জ শুলজ, এই সমস্ত ঝানু পলিটিশিয়ানরা মিডল ইস্ট ডিল করতো, সেখানে পাঠিয়েছে দুই আবালকে, এবং দুই আবাল কারা? তারা হলো ব্যবসা করতে আসছে। তো এই সমস্ত লোক দিয়ে, যার ফলে কি হয়েছে, দুই নম্বর হলো দে হ্যাভ ব্রোকেন দ্য ট্রাস্ট অফ দ্য নেগোসিয়েশন। এখন তো ইরান বিশ্বাসই করে না। ইরানের এখন আমি যতটুকু বুঝি, ইরান এখন এমন একটা লোককে, এমন একটা পাওয়ারকে চায় যাদেরকে সে বিশ্বাস করতে পারে, এবং ইরানের কিছু রিলায়েন্স আছে অন ইউরোপিয়ান পাওয়ার। ইউরোপিয়ান পাওয়ার যদি এটা ইনভলভ হয়, এবং আপনি দেখবেন ট্রাম্প যদি সরে যায়, ইরান কিন্তু উইল মেক দ্য ডিল উইথ এভরি ইউরোপিয়ান কান্ট্রি সেপারেটলি। এবং ইরান কি বলেছে, সরে গেলে কি ইসরায়েল কি একাই যুদ্ধ করবে? ধরেন ইসরায়েল তো আপনার তো এই যুদ্ধ কিন্তু থামবে না, এই যুদ্ধ কিন্তু থামবে না। এখন কথা হচ্ছে যে এই যুদ্ধটা কি ফর্মে যাবে, সেটা হচ্ছে যে এই যুদ্ধ কিন্তু ইসরায়েলকে কিন্তু একেবারে পুরা মানে মার্জিনালাইজ করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে ইসরায়েলকে রিবিল করতে বহুত সময় লাগবে, ওই জায়গায় নিয়ে যাবে ইরান। এবং ইরান কিন্তু গালফ কান্ট্রিজের উপরে কোনো এক্সট্রা প্রেসার ক্রিয়েট করবে না। তাদেরকে একটাই কথা বলবে, ডু নট গিভ এনি শেল্টার টু এনি আমেরিকান বেস, এটাই তাদের কন্ডিশন, আর কিছু না। তাহলে কিন্তু অটোমেটিক্যালি থিংস উইল গেট আন্ডার কন্ট্রোল। আর ইউরোপ যেটা করবে, সেটা এটাতে ইরানের লাভ হলো, ইরান কিন্তু তার নিউক্লিয়ার প্রোগ্রামটা আবার রিস্টার্ট করবে, কারণ সে তো এনপিটি থেকে বের হয়ে গেল, এবং সে সারা ওয়ার্ল্ডকে দেখাইছে, দেখো আমরা ভালো ছিলাম, আমরা কাউকে ডিস্টার্ব করি নাই, উই এগ্রিড অন এভরি নেগোসিয়েশন, হোয়াট এভার ইউ হ্যাভ সেড, কিন্তু ইউ হ্যাভ নট কেপ্ট ইউর ওয়ার্ড অ্যান্ড ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ব্রোকেন দ্য ট্রাস্ট। জেসিপিওএ এগ্রিমেন্ট থেকে তোমরা বের হয়ে গেছো, তারপরে তুমি নেগোসিয়েশনের মধ্যে তুমি হঠাৎ করে তুমি বম মারা শুরু করছো, এবং ইউ হ্যাভ কিল্ড অল দ্য লিডারশিপ। দ্যাটস নট দি ওয়ে ইউ ডু নেগোসিয়েশন। সুতরাং এখন বলছে যে আমি ট্রাম্পের কোনো কথাই আমি বিশ্বাস করি না। আর সেকেন্ড হচ্ছে যে পাকিস্তান যে ইনিশিয়েটিভ নিছে, এই ইনিশিয়েটিভ কোনোদিনও সাকসেসফুল হবে না, কারণ পাকিস্তান তো এখানে এই পুরো যুদ্ধের কিন্তু তিনটা পার্টি বেসিক্যালি, ইসরায়েল, ইউএসএ অ্যান্ড ইরান। আপনি ইউএস আর ইরান নিয়ে কথা বলে তো কাজ হবে না, আসল তো ক্রিমিনাল হলো ইসরায়েল। আপনি যদি তাকে পার্টি না করতে পারেন এই নেগোসিয়েশনে, তারা তো এই পুরো নেগোসিয়েশনটা মানবেই না, এবং তারা মানবে না, এবং দে উইল স্পয়েল দ্য গেম, এটাই তাদের কাজ, বিকজ ইসরায়েল ইজ অলওয়েজ কনসিডার্ড অ্যাজ এ স্পয়লার। তো এই জন্য আমি বলবো যে পাকিস্তানের এফোর্টটা নষ্ট হয়ে যাবে, এটা কোনো কাজ দিবে না। আর পাকিস্তান ইজ নট এ ক্রেডিবল নেশন আমি বলবো, যদিও ট্রাম্প তাকে প্যাটিং করে। ট্রাম্পের আবার একটা সুবিধা আছে, সে সব ডিক্টেটরদেরকে প্যাটিং করে, তো সে ওই আসিফ মনিরকে প্যাটিং করতেছে সে, কিন্তু সে নিজে একজন ডিক্টেটর হিসেবে চিন্তা করে। সে এই জন্যই তো আপনি কয়েকদিন আগে মুভমেন্ট দেখলেন, নো কিং মুভমেন্টটা কি, ইউ আর নট দ্য কিং, তো তুমি ইউ আর বিহেভিং লাইক কিং। বাট আমেরিকাতে তো কিংশিপ বিশ্বাস করে না, ঠিক আছে না? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি চায়না, এবং একটা আপনার দর্শক একটা প্রশ্ন লিখেছে যে ইরান যদি এরকমই, তাহলে চায়নার সোভিয়েত ইউনিয়ন কেন যাচ্ছে না ইউনাইটেড নেশনে? চায়না সোভিয়েত ইউনিয়ন যাওয়ার দরকার নাই তো, বিকজ চায়না এবং সোভিয়েত ইউনিয়ন তো টেস্ট করছে হাউ পাওয়ারফুল, এই যে হাইপার পাওয়ার বলা হয় ইউএসএ কে, দেখি না এরা কত পাওয়ারফুল। তারা তো ইরানকেই ফেস করতে পারতেছে না, হোয়াট টু টক অ্যাবাউট রাশিয়া এন্ড চায়না, ইজ এ ফার অ্যাওয়ে। এখন ট্রাম্প
যে কাজটা করেছে, এবং প্রত্যেকটাই মিলিটারি অ্যানালিস্ট ইউএসএ বলছে যে হি হ্যাজ ডিস্ট্রয়েড দি ইমেজ অফ দ্য মিলিটারি। আমাদের যে কি পাওয়ার ছিল, এই পাওয়ারটাকে সে খেলনা বানিয়ে ফেলছে। হি হ্যাজ মিসইউজড ইট, হি হ্যাজ অ্যাকচুয়ালি ইনসাল্টেড দ্য ইউএসএ টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো এই যে ট্রাম্পের এই যে তার যে অপরিপক্ক কাজ, এই কাজের পেমেন্ট ইউএসএ অ্যাজ এ সুপার পাওয়ার, they will have to pay for it in terms of economy, in terms of military power. তাদের ইন্ডাস্ট্রি উইল বি ইন টেরিবল কন্ডিশন। আর কয়েকদিন আগে আমি জেফরি শেক বলে একজন ভদ্রলোক আছেন, শেষ ইকোনমিস্ট, করবেন, পরে আবার শুনবো। তিনি বললেন যে আমি চায়নাতে আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যামেজড টু সি হাউ চায়না ইজ প্ল্যানিং টু ডেভেলপ দেয়ার ইন্ডাস্ট্রি নেক্সট 2 years। আর যেখানে ইউএসএ তে কোনো এই ধরনের কোনো রিসার্চই নাই। সো সারা পৃথিবী কিন্তু এখন প্রোডাকশন হাউস হলো চায়না। আমরা সবাই মনে করি চায়নার বোধ হয় চিপস, মানে খুব সস্তা খেলনা মেলনা এগুলি, এইটাই বোধ হয়। দ্যাট ইজ নট দিন। পুরো রাশিয়া এখন ডিপেন্ডেন্ট অন চাইনিজ আপনার অ্যাক্সেসরিজ। রাশিয়ার ইন্ডাস্ট্রি ডিপেন্ড করছে চায়না। 62% অফ ওয়ার্ল্ড মেশিনারিজ কামস ফ্রম চায়না। বেশিরভাগ এখানেও আসে যুক্তরাষ্ট্র। আরো দিন আমি বলি, আরেকটা লাস্ট কথা বলেছি, ইন্ডিয়া ইজ ইন ট্রাবল। ইন্ডিয়ার কাছে রাশিয়া 7 ট্রিলিয়ন রুপি পায় তেল বিক্রির টাকা, এবং এখন বলেছে আমরা রুপিতে কোনো পয়সা নেব না, ডলারেও নেব না, ইউ হ্যাভ টু গিভ আস ইন ইউয়ান। এবং কারণ কিছুদিন আগে ডিভ্যালুয়েশনের কারণে 52 বিলিয়ন রুপি হাওয়া হয়ে গেছে তাদের। তো এই জন্য তারা বলছে নো ওয়ে, এখন ইন্ডিয়া ইজ বাইং ইউয়ান। তা এখন বোঝেন কি অবস্থা। তার মানে ধন্যবাদ। জি ভাই।